সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে আমাদের আইসিটির তৃতীয় ক্লাসে। আজকের এই ওয়ান শট ক্লাসে আমরা আলাপ আলোচনা করার বা আমরা কথা বলার চেষ্টা করব আইসিটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মূলত আজকের এই ক্লাসে গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা কথা বলবো আমাদের দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের উপরে ইতিমধ্যে আমরা একটা ক্লাস করে ফেলেছি। সেই ক্লাসে কিন্তু আমরা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন সিস্টেম এর পাশাপাশি আমাদের আরও কিছু ব্যাপার, যেমন ছিল ব্যান্ডউইথ, যেমন ছিল আমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেম বা মেথড, অর্থাৎ বলা যেতে পারে আমাদের অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এই ব্যাপারগুলো আমরা আলাপ আলোচনা করে ফেলেছি। আজকের ক্লাসে এই অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাসের পরবর্তী অংশ থেকে আমরা কথা বলার চেষ্টা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা প্রবেশ করি আমাদের মূল ক্লাসে। তবে তার আগে তোমাদের কাছে বিনীতভাবে একটা অনুরোধ, এই ক্লাসগুলো যেহেতু আমাদের রেকর্ডেড ক্লাস, তার কারণে তোমরা অনেকেই দেখা যায় ক্লাস করতে করতে চুপচাপ বসে বসে শোনো এবং ঝিমিয়ে পড়ো। তাই তোমরা যেহেতু ঝিমিয়ে না পড়ো, পুরো ক্লাস জুড়েই তোমাদের জন্য ছোট ছোট কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে। তোমরা কষ্ট করে এই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমরা সবসময় গুরুত্বের সাথে তোমাদের মন্তব্যগুলো দেখি এবং তোমাদের মন্তব্যগুলোর উত্তরগুলো সঠিক নাকি ভুল সেগুলো জানানোর চেষ্টা করি। তাই পুরো ক্লাস জুড়ে যা যা কিছু প্রশ্ন করা হচ্ছে, ক্লাসটি লাইভ না হলেও তোমাদের কাছে অনুরোধ থাকবে সকল প্রশ্নের তুমি উত্তর করার চেষ্টা করবে। এমনকি কোনো প্রশ্ন যদি তুমি নাও পারো, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে না, এটা বোধহয় উত্তরটা হতে পারে, একটু সেটুকু জানাবে। তাহলে যে ব্যাপারটা হবে, তোমার উত্তরটা যদি কোনো কারণে ভুলও হয়, তাহলে কিন্তু আমরা তোমাকে বলে দিতে পারবো যে এই উত্তরটা ভুল করেছো তুমি, তখন কিন্তু সঠিক উত্তরটা তুমি জেনে নিতে পারবে। তাহলে চলো এইবার আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। আমাদের এই ক্লাসটিতে আমরা কথা বলার চেষ্টা করব, বলেছিলাম অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস এর পর যে অংশগুলো আছে সেগুলো নিয়ে। আমরা জানি এরপরে যে অংশটুকু আছে সেটুকু হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড। এই ডেটা ট্রান্সমিশন মোডটা নিয়েই আমরা কথা বলবো। মূলত আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা একটু দেখার চেষ্টা করি এই যে ডেটা ট্রান্সমিশন মোডের কথা আমরা বলছি, এই ডেটা ট্রান্সমিশন মোডটা আসলে চিন্তা ভাবনা করে বা দেখার চেষ্টা করে হচ্ছে দিকের ব্যাপারটা। এটা দেখার চেষ্টা করে আসলে দিকের ব্যাপারটা, অর্থাৎ ডেটাটা কোন দিকে যাচ্ছে এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তারা কথা বলে। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে চমৎকার করে কিন্তু আমরা অলরেডি দিকগুলো লিখে ফেলেছি যে ভাই, ডেটা স্থানান্তরের বা ডেটা প্রবাহের দিকের উপরে ভিত্তি করে এই ব্যাপারটি আলোচনা করে। আর এই দিকটা হতে পারে বা এই দিকের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড হতে পারে তিন প্রকার। কিরকম এই তিনটা প্রকার? কিরকম? একদম শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে সিমপ্লেক্স মোড। আমরা প্রত্যেকে এই সিমপ্লেক্স মোড এই ব্যাপারটা কি সেটা কিন্তু জানি। সিমপ্লেক্স মোড মানে হচ্ছে একদিকে, সিমপ্লেক্স মোড মানে হচ্ছে ডেটার প্রবাহটা বা ডেটা স্থানান্তরটা কি ভাই একদিকে হচ্ছে। যেমন আমার এই রেকর্ডেড ক্লাসের ক্ষেত্রে যেটা ঘটতেছে, আমি একা একদম এক মনে বকর করে যাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আমি একাই কথা বলে যাচ্ছি, তোমাদেরকে কিন্তু কোনো কথা বলার সুযোগ এখানে নেই। তাই এটা হচ্ছে মূলত সিমপ্লেক্স মোড। আসলে এই যে সিমপ্লেক্স মোডে বক্তা বা যার কাছ থেকে ডেটা আসছে সে একাই ডেটাটা ডেলিভারি করে যায় একদিকে। যেমন টেলিভিশনে আমরা যখন খবর উপস্থাপনা করে তখন এটা ঘটে, তারা একদিক থেকে খবর পড়ে যায়, আমরা প্রশ্ন করতে পারি না। আবার পত্রপত্রিকার পাতাতেও এটা ঘটে, তারা নিজেরা লিখে যায়, আমরা কোনো প্রশ্ন করতে পারি না। তাহলে এই জাতীয় সব কিছুই হচ্ছে সিমপ্লেক্স মোড বা একমুখী তথ্য প্রবাহ। আসো পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে ভাই হাফ ডুপ্লেক্স। তাহলে আমরা একটু দেখি হাফ ডুপ্লেক্স। তাহলে বলতেছে এটা দ্বিমুখী প্রবাহ, এটা বলতেছে যে এটা একটা দ্বিমুখী। ডুপ্লেক্স মানে দ্বিমুখী, তবে হাফ ডুপ্লেক্স মানে পুরোপুরি দ্বিমুখী নয়। তাহলে পুরোপুরি দ্বিমুখী নয় মানে কি? খুব সহজ, তুমি দেখো এইটার চিহ্নটা হচ্ছে এরকম। চিহ্নটা কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি দাগ এখানে দিয়েছি দুইটা,
কিন্তু একটা দাগ টানার পর দাগটা এখানে টেনে শেষ করে দিয়েছে, নিচের পার্টে কিন্তু দাগটার টানেনি। আবার নিচেরটাতে দেখো এদিকে দাগটা দিয়েছি, উপরে কিন্তু আমি দাগটার দেইনি। তাহলে এই ব্যাপারটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। এই ব্যাপারটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। এখানে কি ঘটে? এখানে যেটা ঘটে, এক্ষেত্রে দুদিক থেকেই তথ্য বা দুদিক থেকেই ডেটা আদান প্রদান করা যায়, কিন্তু একই সময়ে বা একটা নির্দিষ্ট সময়ে তথ্যের বা ডেটার একদিক থেকে প্রবাহ হয়। মানে আমি আবার তোমাকে ব্যাপারটা ক্লিয়ার করি, খেয়াল করে দেখো। আমাদের যে পুলিশ ভাইরা, সাধারণত ট্রাফিক পুলিশরা, তারা ওয়াকি টকি ইউজ করেন। তারা কি করেন? তারা ওয়াকি টকি কথা বলা শুরু করার আগে, ওয়াকি টকিতে কথা বলা শুরু করার আগে বলে নেন যে আলফা 1 বা নিজস্ব তাদের একটা কোড থাকে, সে কোডটা বলে স্পিকিং, অর্থাৎ আলফা 1 বা নিজস্ব কোনো কোড বলে আলফা 1 স্পিকিং কথা স্টার্ট করে। এরপর কথা যখন তার শেষ, মনে করো সে বলল আলফা 1 স্পিকিং, আলফা 1 স্পিকিং, তারপর সে বলে যে এখানে এখন খুব জ্যাম আছে বা খুব যানজট আছে। এরপর সে কথা শেষ করে কিন্তু বলে ওভার। কেন এটা বলে? কারণটা খুব সহজ। কারণ উনি যে সময়টায় কথা বলছেন, ওই সময়টায় আরো একজন যদি কথা স্টার্ট করে, তাহলে তুমি কিন্তু ভাই যে কথা শুরু করেছে এবং যে কথা বলছিল, দুজনের কথাই মিলে গিয়ে তুমি ঠিকভাবে আর কথা শুনতে পাবে না। তার কারণে যিনি কথা শুরু করছেন তিনি ফার্স্ট স্পিকিং বলে শুরু করেন, এবং আরেকজন যে আছে সে কিভাবে বুঝবে যে উনি কথা শেষ করেছে? এমনও তো হতে পারে কথার মাঝখানে আমরা একটু থামি, উনি কথার মাঝখানে একটু থেমেছেন, হতেই পারে। তাহলে এইটুকু বোঝার জন্য যেটা করতে হয়, ওভার বলতে হয়। ওভার বললে পরের যেজন, মানে যে অন্য আরেকজন যে কথা বলতে চাইছে, সে বুঝতে পারে যে অপর পক্ষের মানুষটার কথা শেষ, এবার আমি কথা শুরু করতে পারি। তাহলে এই ব্যাপারটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। উভয় দিক থেকেই বার্তা আদান প্রদান করা যায়। তবে উভয় দিক থেকে বার্তা আদান প্রদান করা গেলেও একই সময়ে বা একটা নির্দিষ্ট একক সময়ে একদিক থেকে ডেটা আদান প্রদান করা যায়। এটার আরো অনেকগুলো উদাহরণ আছে, আমরা সামনে দেখব কেমন। তারপর ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স অর্থাৎ সম্পূর্ণভাবে যেটা দ্বিমুখী। এটার চিহ্নটা একটু খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করিও চিহ্নটা দেখো। আমি কিন্তু দুদিকে এই তীর চিহ্নটা পুরোপুরি করে দিয়েছে। ফুল ডুপ্লেক্স মোড। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে আমাদের টেলিফোন, মোবাইল ফোন। এগুলোতে কি হয়, আমাদের আব্বু আম্মা আমাদেরকে ফোন দেয়, ফোন দেওয়ার পর আব্বু আম্মা এক গাদা বকা দেয়, বকা দেওয়ার সময় আমরাও কিন্তু কথা বলতে পারি। আমরাও কিন্তু বলি যে না আমি তো এটা করিনি বা আমি তো এটা করেছি, এমন কিছু। তাহলে একই সময়ে উভয় দিক থেকে বার্তা আদান প্রদান করা সম্ভব হয় ফুল ডুপ্লেক্স মোডে। তাহলে এই হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। আসো এবার চিহ্নগুলো আশা করি দেখে ফেলেছ। এবার একটু কষ্ট করে আমাদের প্রত্যেকটা সংজ্ঞা টঙ্গা তো বোঝা শেষ, প্রত্যেকটার উদাহরণগুলো মুখস্থ করি। পরীক্ষার হলে উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন সিমপ্লেক্সের উদাহরণ হচ্ছে PABX, কিবোর্ড। তুমি দেখবা আজীবন কিবোর্ডে তুমি কিন্তু ঠকর করে টিপে ভিতরে, মানে কম্পিউটারের ভিতরে তথ্য ইনপুট করিয়েছো। কোনোদিন কম্পিউটার নিজে কিবোর্ড প্রেস করে স্টার্ট করে না, বা কিবোর্ড থেকে কোনো ডেটা তোমার দিকে আসেনি, ঠিক আছে? তারপরে হচ্ছে মাউস, ক্লিক করে আমরাই ডেটা পাঠাই, পেজার, টিভি ইত্যাদি। তাহলে এগুলো সবই হচ্ছে সিমপ্লেক্স মোডে বার্তা আদান প্রদান করে। এরপর সামনে একটু যাই, সামনে হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে আমাদের খুবই অদ্ভুত একটা ভাগ্য, আমরা সবাই শুধু একটা উদাহরণই জানি, সেটা হচ্ছে ওয়াকি টকি। কিন্তু না, ওয়াকি টকি ছাড়াও হাফ ডুপ্লেক্সের আরো চমৎকার কিছু উদাহরণ আছে। যেমন ওয়াকি টকি, এইটা একটা উদাহরণ হতে পারে। এরপর ফ্যাক্স, এইটা একটা চমৎকার উদাহরণ হতে পারে, ওয়াকি টকি, ফ্যাক্স। এরপরে আছে হচ্ছে SMS, ওয়াকি টকি, ফ্যাক্স, এরপরে আছে হচ্ছে SMS। এছাড়াও আছে ইন্টারনেট ব্রাউজার। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের হাফ ডুপ্লেক্সের উদাহরণ। যেমন আমি তোমাকে একটু বুঝিয়ে বলি, ইন্টারনেট ব্রাউজার, এক্ষেত্রে কি হয়, দুদিক থেকেই তথ্যের আদান প্রদান হয়। যেমন তুমি যখন হচ্ছে গুগল ক্রোম এটা ইউজ করো, তখন কি ঘটে ভাবো তো। গুগল ক্রোমে যেটা ঘটে, দেখা যায় তুমি সুন্দর করে লিখছো, সাপোজ কি লিখছো, youtube.com, www.youtube.com। তুমি পুরোটা লিখে লেখা শেষ করছো ভাই। শেষ করার পর তুমি যখন সার্চ বাটনটা ক্লিক করছো,
তোমার দিক থেকে ডেটা যাওয়ার শেষ। তারপর কিছুক্ষণ পরে তুমি দেখো তোমার নেটের স্পিডের উপর ভিত্তি করে কতটা সময় লাগবে সেটা নির্ভর করে। তারপরে তুমি দেখবা স্ক্রিনে www.youtube.com এর ভিডিওগুলো আসা স্টার্ট হয়েছে। তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো এই ঘটনাটা ঘটতেছে। তাহলে এটা কে ঘটালো? এটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজার ঘটাচ্ছে। তোমার দিক থেকে একবার ডেটা গেছে, তোমার দিক থেকে ডেটা যাওয়াটা শেষ হয়েছে, তারপর ওদিক থেকে ডেটা আসা শুরু হয়েছে। তাহলে দুদিক থেকেই ডেটা যাচ্ছে, তবে একটা নির্দিষ্ট সময়ে একদিক থেকে যাচ্ছে। দ্যাটস এটা একটা হাফ ডুপ্লেক্স মোড। এরপর ওয়াকি টকি, আগেই বলেছি। ফ্যাক্স, আমরা অনেকেই ফ্যাক্সের সাথে পরিচিত না। ফ্যাক্স হচ্ছে আগে ব্যবহার হতো খুব বেশি। এটা মূলত একটা মেশিন, এটার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট, সাধারণত বিভিন্ন কাগজ কিংবা মনে করো হচ্ছে গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ, এগুলো আমরা এক স্থান থেকে আরেক স্থানে পাঠাতে পারি। কিরকম? মনে করো হচ্ছে ধরো এটা একটা বই, ঠিক আছে, হাদিসের আলোকে মানুষের জীবন একটা বই। এই বইটার মনে করে একটা পৃষ্ঠা, একটা গুরুত্বপূর্ণ পৃষ্ঠা আমি আমার ভাইয়ের কাছে পাঠাবো। কারণ আমার ভাই থাকে আমেরিকা, কিভাবে পাঠাবো? তাহলে আমি যেটা করব, মনে করে এই যে একটা পেজ এখানে আমি দেখতে পাচ্ছি কিছুটা আলাদা আছে, এই আলাদা পেজটা নিয়ে গিয়ে আমি ফ্যাক্স মেশিনে ঢুকিয়ে দিব। তাহলে ফ্যাক্স মেশিন কি করবে? ওই ফ্যাক্স মেশিনটা এখান দিয়ে ঢুকছে আমার ভাইয়ের যে ফ্যাক্স মেশিনটা, আমার ভাইয়ের কাছে একটা ফ্যাক্স মেশিন থাকতে হবে আমেরিকাতে, তার ফ্যাক্স মেশিনে আগে থেকে কাগজ দেয়া আছে। সো আমার এখানে ফ্যাক্স মেশিনের কাগজে যে তথ্যগুলো ছিল, যে ডেটাগুলো ছিল, সেই ডেটাগুলো তার ফ্যাক্স মেশিনে যে কাগজগুলো রাখা ছিল ওই কাগজের মধ্যে এগুলো প্রিন্ট হয়ে বা এগুলো ছাপা হয়ে আস্তে করে বেরোতে শুরু করবে। এখন আমার দিক থেকে তো আমি এই কাগজটা পাঠিয়ে দিলাম, এই যে বইটার একটা পৃষ্ঠা হচ্ছে ফ্যাক্স করে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম। এখন আমার ভাই চাচ্ছেন উনি আমাকে ওনার ভার্সিটির একটা গুরুত্বপূর্ণ ছবি বা কাগজ পাঠাবেন। উনি কি করবেন? আমার দিক থেকে যে কাগজটা যাচ্ছিল তখন উনি কিচ্ছু পাঠাতে পারবে না, আমার দিক থেকে কাগজটা যাওয়া শেষ হয়েছে। তারপর উনি ওনার দিক থেকে এবার কাগজটা আমার দিকে পাঠানো শুরু করবে। ওনার দিক থেকে ওনার মেশিনে কাগজটা উনি ঢুকিয়েছেন ফ্যাক্স মেশিনে, ধীরে ধীরে ফ্যাক্স মেশিন হয়ে কাগজটা আমার এখানে একটা কাগজে প্রিন্ট হয়ে ছবিটা বের হচ্ছে বা লেখাটা বের হচ্ছে। তখন আমি আর আমার ভাইকে কোনো কিছু ফ্যাক্স করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমার ভাইয়ের ওই কাগজটা আমার কাছে এসে পুরোপুরি না পৌঁছায়, মানে পুরোটা ফ্যাক্স ওই মেশিন থেকে না বের হয়। তাহলে এই মেশিনটার নামই হচ্ছে ফ্যাক্স। উভয় দিক থেকেই ডেটা আদান প্রদান করা যাচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে একদিক থেকে আদান প্রদান হচ্ছে। তাহলে এই হচ্ছে ফ্যাক্সের কাজ কারবার। আর SMS সে তো তোমরা জানোই, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে ঘটে। এখানে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকেই ডেটা আদান প্রদান করা সম্ভব, তবে তা একই সময়ে সম্ভব না। এটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। এখানে যে ব্যাপারটা হয়, আমাদের কোনো একটা প্রান্ত একই সময় ডেটা প্রেরণ বা গ্রহণ করতে পারবে না। হয় তুমি একটা সময় প্রেরণ করবা, কিছুক্ষণ পর তুমি হচ্ছে ডেটা গ্রহণ করবা, অর্থাৎ যে কোনো একটা হবে, ঠিক আছে। এখানে ডেটা কলিশন, মানে দুইটার মধ্যে যেন কলিশন না হয় তার জন্য একটা বিশেষ সার্কিটের ব্যবস্থা রাখতে হয়। তাহলে এই হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। এরপর আসো পরেরটাতে যাই, ফুল ডুপ্লেক্স মোডটা খুব সহজ। এখানে কি হয়? এখানে একই সময়ে উভয় দিক থেকে ডেটা আদান প্রদান করা যায়, যেমন টেলিফোন, মোবাইল, কম্পিউটার নেটওয়ার্ক এগুলো। আমার সাধারণত হাফ ডুপ্লেক্স মোডের কথা মনে আসলেই মনে পড়ে মানুষের ঝগড়ার কথা। অনেক মানুষ দেখবা রাস্তাঘাটে টেলিফোনের মধ্যে ব্যাপক চিল্লাফাল্লা করা স্টার্ট করে, বাসে করে যাচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছে, তারা বাসের মধ্যে ব্যাপক চিল্লাচ্ছে। সো তখন আমার মনে হয় এই হচ্ছে ফুল ডুপ্লেক্সের আসল উদাহরণ। দুদিক থেকে একই সময় চিল্লানো যায়, দুদিক থেকে একই সময় ঝগড়া করা যায়, তাহলে এটাই হচ্ছে ফুল ডুপ্লেক্স। একই সময় উভয় দিক থেকে প্রেরক ও প্রাপক উভয়ে ডেটা গ্রহণ এবং প্রেরণ করতে পারে, তাকেই বলা হয় ফুল ডুপ্লেক্স মেথড। আচ্ছা, এরপর লাস্টে একটা চমৎকার লাইন রয়েছে, কেবল এক পক্ষ ডেটা প্রেরণ, অপর পক্ষ ডেটা গ্রহণ করতে পারে এবং গ্রহণকারী ডেটা প্রেরণ বা প্রেরণকারী ডেটা গ্রহণ করতে পারে না। এইটা সিমপ্লেক্স মোডের ট্রান্সমিশনকে নির্দেশ করে। আসলে লাইনটা যে কি রকম বাংলা ভাষার কঠিনত্ব দেখিয়েছে সেইটাই বুঝতেছি এতক্ষণে, ঠিক আছে। সহজ কথা, যে ডেটা গ্রহণ করে সে আজীবন ডেটা গ্রহণই করে,
যে ডেটা প্রেরণ করে সে সবসময় ডেটা প্রেরণই করে, এই কথাই বলছে। এর মানে কি? এর মানে হচ্ছে টেলিভিশনে যে লোকটা সংবাদ উপস্থাপনা করে তার দিক থেকে সে সংবাদই উপস্থাপন করে যায়, সে কথা বলেই যায়। আমার দিক থেকে কোনোদিন আমি তার প্রশ্ন করতে পারি না। তার মানে যে এইখানে প্রেরক সে প্রেরণই করে যাচ্ছে, সে কথা বলেই যাচ্ছে, আর আমি রিসিভার, আমি রিসিভই করে যাচ্ছি। আমি কোনোদিন সাংবাদিকরে মানে যে খবর পড়তেছিল তারে প্রশ্ন করতে পারি না। সো এটা সিমপ্লেক্স মোড। কিবোর্ড, আমার কিবোর্ডে আমি চিরজীবন আমি অর্ডার দিয়ে গেছি, ঠিক আছে? সো আমি এক্ষেত্রে হচ্ছে প্রেরক, আর এখানে কিবোর্ডের মাধ্যমে কম্পিউটার হচ্ছে রিসিভ করতেছে। সো কিবোর্ড কোনোদিন আমার দিক থেকে পাল্টা প্রশ্ন করতে পারে না। সো যে প্রেরক সে প্রেরকই থাকতেছে, যে গ্রাহক সে গ্রাহকই থাকতেছে। এই কথাটাই হচ্ছে সিমপ্লেক্স মোডে ঘটে। আর এখানে হাফ ডুপ্লেক্সে কি হয়? হাফ ডুপ্লেক্সে একটা নির্দিষ্ট সময়ে বা একই সময়ে দুজনেই প্রেরক দুজনেই গ্রাহক হয়ে উঠতে পারবে না। একজন প্রেরক হবে, আরেকজন গ্রাহক হবে। কিছু সময় পর যে গ্রাহক ছিল সে প্রেরক হতে পারবে, যে প্রেরক ছিল সে গ্রাহক হতে পারবে। এটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। আর ফুল ডুপ্লেক্সে একই সময় উভয় দিক থেকে ডেটা আদান প্রদান করা সম্ভব। দ্যাটস ইট, আর কিচ্ছু না, সহজ ব্যাপার। আচ্ছা, এরপর এখানে এবার চমৎকার করে পার্থক্যগুলো আরো ভালো করে লিখেছে, ঠিক আছে? কারণ পরীক্ষায় আসে তার কারণে লিখেছি, যদি আমরা অলরেডি বুঝে ফেলছি। সিমপ্লেক্সে এক প্রান্ত ডেটা প্রেরণ করে, অপর প্রান্ত কেবল ডেটা গ্রহণ করে। এখানে কোনো প্রান্ত একই সময়ে ডেটা গ্রহণ প্রেরণ করতে পারে না। প্রেরণ এবং গ্রহণ একই সময় একসাথে না করতে পারলেও কিছু সময় পর যেটা গ্রহণ করতেছিল সেটা প্রেরণ করতে পারবে, এবং আবার ওই সময়টার পর বাকি অন্যটা যেটা ছিল সেটাও করতে পারবে। এরপর এই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে উভয় দিক থেকে ডেটা গ্রহণ প্রেরণ করা যায়। তারপর এইখানে বলতেছে যোগাযোগ একমুখী, যোগাযোগ উভয়মুখী, তবে একটা নির্দিষ্ট সময় কেবল একদিকে। আর ফুল ডুপ্লেক্সে সবসময় উভয় দিকে। এরপর আসো সিমপ্লেক্স মোড কতিপয় বিশেষায়িত ক্ষেত্রে, নির্দিষ্ট কিছু বিশেষ ক্ষেত্রগুলোর এখানে উদাহরণ আছে, যে উদাহরণগুলো আমরা আগেই সবগুলো পড়ে ফেলেছি, ঠিক আছে? এরপর এটার কর্মদক্ষতা সবচেয়ে কম। হাফ ডুপ্লেক্সের কর্মদক্ষতা সিমপ্লেক্সের চেয়ে বেশি, ফুল ডুপ্লেক্সের চেয়ে কম। উদাহরণ আগেই দেখে ফেলেছি। আর ফুল ডুপ্লেক্স সবচেয়ে বেশি কর্মদক্ষতা, ব্যবহারও খুব সহজ, আর উদাহরণও জানি, টেলিফোন, মোবাইল ফোন, তারপর হচ্ছে জুমের ভিডিও কল, অডিও কল, এগুলো সবই ফুল ডুপ্লেক্স। তাহলে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্সের ঘটনা শেষ। এইবার আমরা ডেটা ট্রান্সমিশন মোড দেখব না, এবার আমরা দেখব ডেটা ডেলিভারি মোড। ডেলিভারি মোডটা সাধারণত বোঝায় হচ্ছে ডেটাটা কতজনের কাছে যাচ্ছে। খেয়াল করে দেখো, আগের ক্লাসে কথা বলেছিলাম ডেটা কত স্পিডে যাচ্ছে সেটা নিয়ে। এরপর এই ক্লাসে ফার্স্টে কথা বলেছি ডেটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে। এইবার আমরা কথা বলবো ডেটা কত জনের কাছে যাচ্ছে সেটা নিয়ে, আর সেটাই হচ্ছে ডেটা ডেলিভারি মোড। আসো দেখি ডেটা ডেলিভারি মোড কয়েক প্রকার। প্রথমেই এখানে যেটা লিখেছে ইউনিকাস্ট। আমি একদম চোখ বন্ধ করে সহজে বলে দিতে পারবো। ইউনিকাস্ট মানে হচ্ছে ডেটাটা প্রেরক থেকে বা যে প্রেরণ করতেছে তার কাছ থেকে সুনির্দিষ্ট একজনের কাছে যখন ডেটা যায়, প্রেরক থেকে ডেটা একজন প্রাপকের কাছে যদি শুধুমাত্র পৌঁছায় তাকেই বলা হবে ইউনিকাস্ট। অর্থাৎ এটা একটা 1 to 1, একজন থেকে একজনের কাছে বা একটা পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট পয়েন্টে যাচ্ছে। সুতরাং এটা ইউনিকাস্ট হচ্ছে একজনের কাছে, তাই এটা ইউনিকাস্ট হচ্ছে। উদাহরণ দেন। উদাহরণে ভাই দেখো, মোবাইল, টেলিফোন, ফ্যাক্স, পেজার, খেলনা, ওয়াকিটকি, এগুলো সব কিছুতে একজনের কাছে হয়। মোবাইলে তুমি একজনের কাছে সুন্দর করে কল দিলা, হয়ে গেল ইউনিকাস্ট। টেলিফোনে একজনের কাছে কল দিলা, হয়ে গেল। ফ্যাক্স একজনের কাছে করলা, হয়ে গেল। পেজারে একজনের কাছে মেসেজ পাঠালা, হয়ে গেল। সো প্রত্যেকটা জিনিসই হচ্ছে এগুলো একজনের কাছে যদি ডেটা যায় তাহলে সেটা ইউনিকাস্ট। এরপর আসো পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে ভাই মাল্টিকাস্ট। মাল্টি বুঝতেই পারতেছো, কয়েকজনের কাছে। এখানে সুনির্দিষ্ট কয়েকজনের কাছে যদি যায় তাকে বলা হবে মাল্টিকাস্ট। যখন আমরা জুমে ক্লাস করি
সুনির্দিষ্ট কিছু মানুষই জুমে জয়েন করতে পারে এবং তখন আমরা শুধু তাদের সাথে কথা বলি, তাহলে ওটাই হচ্ছে মাল্টিকাস্ট, সুনির্দিষ্ট কিছু মানুষের কাছে ডেটা যাওয়া। তাহলে মাল্টিকাস্ট বোঝা হয়ে গেল। এবার মাল্টিকাস্ট সাধারণত গ্রুপ SMS এ, চ্যাটিংয়ে, গ্রুপ ভিডিওতে ইত্যাদিতে হয়। ব্রডকাস্টের ব্যাপারটা কি? ব্রডকাস্ট হচ্ছে ভাই সবাই ঠিক আছে, কোনো একটা প্রেরক কম্পিউটার থেকে বা কোনো একটা প্রেরক ডিভাইস থেকে বা কোনো একটা প্রেরক নোড থেকে ডেটা ট্রান্সমিট হলে সব নোডে, সব কম্পিউটারে, সব ডিভাইসে যখন ডেটাটা ট্রান্সফার হয় তখন তাকে বলে ব্রডকাস্ট ট্রান্সমিশন। এটাকে বলে ওয়ান টু অল, একজনের কাছ থেকে সবার কাছে যাবে। রেডিওতে কি হয়? খবর প্রচার করছে, সবার কাছে খবরটা গেছে। টেলিভিশনে কি হয়? খবর প্রচার করছে, সবাই সেটা রিসিভ করতে পারতেছে। সো এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্রডকাস্টের উদাহরণ। ঠিক আছে, এরপর আসো সামনে যাই। সামনে ডেটা কমিউনিকেশন মাধ্যম মানে হচ্ছে, আমি বুঝতে পারতেছি এখানে কি কথাবার্তা বলবে, এখানে তার বা হচ্ছে ওয়েভ এগুলো নিয়ে কথা বলবে, আমরাও বলবো। তার আগে প্রশ্ন আছে আমার, তার আগে তোমরা আমাকে বলো তো ভাই, জিও কাস্ট এইটা কি কাস্ট? আহা, দন্তাস্বটা ম হয়ে গেল কেমন করে। ওকে, জিও কাস্ট বলো তো ভাই, এই জিও কাস্টটা, এই যে জিও কাস্টের কথা আমরা বলতেছি, এই জিও কাস্ট এটা কি ধরনের কাস্ট একটু বলো তো, বলতে পারবা? খেয়াল করে দেখো, জিও কাস্ট এটা এক ধরনের বিশেষ কাস্ট। জিও কাস্ট হচ্ছে মূলত একটা মাল্টিকাস্ট। জিও কাস্ট একটা কি কাস্ট ভাইয়া? জিও কাস্ট একটা মূলত মাল্টিকাস্ট। এই জিও কাস্টের সাধারণত কি হয়? এই জিও কাস্টের সাধারণত এটা হয় একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, একটা কি হয়? এটা জিওগ্রাফিক্যাল এরিয়া, একটা ভৌগোলিক এলাকার মানুষজনে শুধুমাত্র এখানে ডেটাটা রিসিভ করতে পারে। আরো সহজ করে বুঝিয়ে বলি, ধরো এখানে যে ব্যাপারটা ঘটে, মনে করো একটা নির্দিষ্ট এলাকায় দুনিয়ার সব মানুষ থাকে। উত্তর হচ্ছে না, একটা নির্দিষ্ট এলাকায় তো পৃথিবীর সব মানুষ থাকে না। একটা এলাকায় কি একজন থাকে? না। তাহলে যেহেতু একজন না, তাহলে এটা জিও কাস্টটা একটা ইউনিকাস্টও না। একটা এলাকায় যেহেতু পৃথিবীর সব মানুষ থাকে না, তাই এটা ব্রডকাস্টও না। একটা এলাকায় সুনির্দিষ্ট কিছু মানুষ থাকে, তাই এটা এক ধরনের মাল্টিকাস্ট। এটি এলাকার উপরে ভিত্তি করে এই কাজটি হয়ে থাকে। সাধারণত দেখা যায় কমিউনিটি রেডিও, কিছু দেখবা কমিউনিটি রেডিও আছে, যেমন দেখবা হচ্ছে রেডিও রাজশাহী, এটা শুধু রাজশাহীর মানুষই শুনতে পারে। রেডিও সিলেট, সো সিলেটের মানুষই শুনতে পারবে। এই জাতীয় জিনিসগুলি হচ্ছে জিও কাস্ট। এরপর এই জিও কাস্টের পর আমাদের আরেকটা কাস্ট আছে, নাম হচ্ছে এনি কাস্ট। এনি কাস্ট, তুমি প্রশ্ন করতে পারো এনি কাস্ট কি ধরনের কাস্ট? এনি কাস্ট এক ধরনের ভাই হচ্ছে ইউনিকাস্ট। এনি কাস্ট এক ধরনের ইউনিকাস্ট। তুমি বলবা ভাই এটা আবার কি জিনিস? এনি কাস্ট আবার কি জিনিস? ভাই দেখো, ইউনিকাস্টের এটা কয়জনের কাছে গেছে? একজনের কাছে গেছে। এনি কাস্টের এটা কয়জনের কাছে যায়? এনি কাস্টের এটা একজনের কাছে যায়। তুমি বলবা তাহলে তো ভাই দুইটা একই হয়ে গেল, এখানে আলাদা করে আবার আপনি আরেকটা কাস্ট নিয়ে আসছেন কেন? দেখো, ইউনিকাস্টে যেটা কতজনের কাছে যায়? একজনের কাছে। সেই একজনটা সুনির্দিষ্ট। সে একজনটা কি ভাই? সুনির্দিষ্ট। তুমি কাউকে ফোন দিছো, তুমি ভালো করে জানো তুমি কারে ফোন দিছো। সহজ বাংলা ভাই, তুমি জানো তুমি কারে ফোন দিছো। ঠিক আছে, তুমি কাউকে মেসেজ করছো, তুমি ভালো করে জানো তুমি কাকে মেসেজ করছো। সো ওইটাই হচ্ছে ইউনিকাস্ট। বাট এনি কাস্টে ডেটা একজনের কাছে যায়, কিন্তু সে একজনটা নির্দিষ্ট না। অর্থাৎ একজন প্রেরকের কাছ থেকে ডেটা যখন অনির্দিষ্ট কারো কাছে, একজনই সেটা কিন্তু অনির্দিষ্ট কারো কাছে বা অনির্দিষ্ট কোন একজনের কাছে প্রেরণ করা হয়, তখন তাকে এনিকাস্ট বলা হয়। যেমন তুমি বলবা এটা কখন হয় ভাই? এটা ক্লাউড কম্পিউটিং এ হতে পারে। ধরো তুমি একটা ক্লাউড সার্ভার খুলছো, এটা তুমি ভাড়া দিবা কয়জনের কাছে? ভাই একজনের কাছে ভাড়া দিব। এই একজনটা কে তুমি কি জানো? উত্তর হচ্ছে না, আমি তো জানি না। এই একজনটা যে সবার আগে আসবে, তুমি বললে যে সবার আগে আসবে সে ভাড়া নিতে পারবে, সবার আগে কে আসবে তুমি জানো? উত্তর হচ্ছে আমি জানি না। তাহলে ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে এনিকাস্ট দেখা যায়। এছাড়াও আমরা অনেকে ডোমেইন ভাড়া দেই, ডোমেইন ভাড়া দেওয়ার ক্ষেত্রেও এটা করতে পারে। সবার আগে যে আসে সেই এটাতে অ্যাক্সেস করতে পারে বা ভাড়া নিতে পারে। সো এগুলো প্রত্যেকটাই হচ্ছে এনিকাস্ট। আশা করি ক্লিয়ার। বিশেষ এই দুই ধরনের কাস্ট। সাধারণত কাস্ট বা ডেটা ডেলিভারি মোড হচ্ছে তিন প্রকার: ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। যেটা আলোচনা করে ফেলেছি, একজন, কয়েকজন, অনেক বা প্রত্যেকে, মানে সবাই, সেটা হচ্ছে ব্রডকাস্ট।
উদাহরণও তুমি দেখে আসছো, ইউনিকাস্টার, মাল্টিকাস্টার, ব্রডকাস্টার উদাহরণ দেখে আসছো। আর এই দুইটা কাস্ট হচ্ছে বিশেষ দুইটা কাস্ট, একটা জিও, একটা হচ্ছে এনিকাস্ট। হয়ে গেল। এবার তুমি চলে আসো ডেটা কমিউনিকেশন মাধ্যম, মানে ডেটাটা উৎস থেকে যে গন্তব্যে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন মাধ্যমটা ব্যবহার করে যাচ্ছে, সেটাকেই বলা হয় ডেটা কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল। আসো এটা একটু দেখি। ফার্স্টেই আমরা ডেটা কমিউনিকেশন মাধ্যমের যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তার মাধ্যম। আমরা জানি ডেটা কমিউনিকেশন মাধ্যমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওয়্যার, একটা হচ্ছে ওয়্যার। তুমি তো বোঝো ওয়্যার মানে হচ্ছে তার। সো একটা হচ্ছে তার মাধ্যম, আর একটা হচ্ছে ওয়্যারলেস মানে হচ্ছে তারবিহীন মাধ্যম। মানে তারের মাধ্যমে তথ্যের প্রবাহ বা তারের মাধ্যমে ডেটার প্রবাহ, আর একটা হচ্ছে তারবিহীনভাবে ডেটার প্রবাহ। আরো সহজ করে বললে তুমি বুঝতেছো, ওয়্যারলেস যেটা সেটা হচ্ছে বিভিন্ন ওয়েভ। তুমি তো জানো এগুলা, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, ঠিক আছে, এগুলোই হচ্ছে ওয়্যারলেস। আর তুমি জানো ওয়্যার কোনটা? ওয়্যার হচ্ছে কয়েক ধরনের ওয়্যার তুমি পড়েছো আগেই, যেমন হচ্ছে কোএক্সিয়াল কেবল বা কোএক্সিয়াল তার বা ওয়্যার। এরপরে টুইস্টেড পেয়ার, তুমি পড়েছো টুইস্টেড পেয়ার কেবল। এরপরে মনে করো হচ্ছে অপটিক্যাল ফাইবার। সো অপটিক্যাল ফাইবার। সো এই যে জিনিসগুলো আছে না, এগুলোই মূলত হচ্ছে আমাদের বিভিন্ন ওয়্যার বা তার মাধ্যম। তাহলে চলো একটু তার মাধ্যম নিয়ে কথা বলি। প্রথমেই বলেছে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কেবল বা তার। একদমই সত্যি কথা। সাধারণত আমরা যদি স্পিডে ডেটাটা পাঠাতে চাই তাহলে অবভিয়াসলি আমরা এই কেবলটাই ব্যবহার করে থাকি। আর আমরা স্বল্প দূরত্বে সাধারণত কেবলের ব্যবহারই বেশি দেখতে পাই। এই কেবলটা সাধারণত তামা দিয়ে বা কপার দিয়ে তৈরি করা হয়। মানে বুঝতেই পারতেছো কি বোঝাইছে, ওই কোএক্সিয়াল আর টুইস্টেড পেয়ার এই দুইটার কথা বলছে। এগুলো সাধারণত কপার বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। ও কাঁচ বা স্বচ্ছ, বুঝতেই পারতেছো কাকে ইঙ্গিত করছে? অপটিক্যাল ফাইবার তাকে ইঙ্গিত করছে। কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এগুলোর মধ্য দিয়ে ডেটা সিগন্যালগুলো বৈদ্যুতিক বা আলোক তরঙ্গ আকারে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করতে পারে। এগুলোকে গাইডেড মিডিয়া, মানে কেবল গাইডেড মিডিয়া বা তার মাধ্যম বলা হয়। সাধারণত আমি আগেই বলেছিলাম স্বল্প দূরত্বের নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এই সকল কেবল ব্যবহার করি। তাহলে চলো কেবলগুলোর এবার আমরা ভাগ দেখি। আমরা কেবলগুলোর ভাগের মধ্যে ফার্স্টে আমাদের অতি পরিচিত তার কোএক্সিয়াল কেবল দেখব। সাধারণত ডিশ টিভি, সিসিটিভি ক্যামেরা, কমার্শিয়াল ভিডিও, এগুলোর মধ্যে আমরা এই ব্যাপারটা দেখতে পাই বা এই কেবলটা দেখতে পাই। ঠিক আছে, এখানে বলেছে 3 স্তর বিশিষ্ট, তুমি এই শব্দটা কেটে দাও, এটা 4 স্তর বিশিষ্ট। বা এইখানে সাধারণত আমাদের 4টা অংশ থাকে, ঠিক আছে, 4টা অংশ নিয়ে এইটা তৈরি হয়। 4টা অংশ কিভাবে থাকে একটু দেখো। এইখানে ফার্স্টেই আমাদের নিয়ে এই কপারের বা হচ্ছে তামার এই তারটা তৈরি হয়। এইটার ফার্স্ট এটা কেন্দ্র দিয়ে থাকে একটা সলিড কপার ওয়্যার বা তারের কন্ডাক্টর। তাহলে শব্দটা আমরা পাচ্ছি একদম ভিতরে এখানে থাকে কন্ডাক্টর। এই কন্ডাক্টরটা কিসের তৈরি আমরা মাত্র পড়েছি, এইটা হচ্ছে তামার তৈরি, এইটা হচ্ছে তামা বা কপারের তৈরি, এটা হচ্ছে তামার তৈরি বা এটা হচ্ছে কপারের তৈরি। এরপর এই যে তারটা দেখতেছো এটাকে ঘিরে একটা বৃত্তাকারে, বৃত্তাকারে এটাকে ঘিরে হচ্ছে অপরিবাহী প্লাস্টিক ফ্রেমের ইনসুলেশন থাকে। এটাকে ঘিরে হচ্ছে এক ধরনের তুমি ইনসুলেশন দেখতে পাবা, ইনসুলেশন। এবং এটা কিসের তৈরি? এটা খুব স্বাভাবিক কথাবার্তায় এটা এক ধরনের প্লাস্টিক দিয়ে
তৈরি করা হয়। এইটা এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। এরপর এই প্লাস্টিকের ফোমের ইনসুলেশনটার চারপাশে থাকবে তামার তৈরি এক ধরনের জাল বা নেট, ঠিক আছে, যেটাকে আমরা ওই আরো সুন্দর করে বলি ম্যাশ বা জালিকা। তাহলে এইটার উপরে থাকতেছে মেশ বা জালিকা, এইটার উপরে থাকতেছে মেশ বা জালিকা। তাহলে উপরে দিলাম হচ্ছে মেশ বা জালিকা। এরপর এই মেশ বা জালিকার পর একদম লাস্টে আমরা দিব হচ্ছে প্লাস্টিকের তৈরি এক ধরনের জ্যাকেট, প্লাস্টিকের তৈরি এক ধরনের জ্যাকেট। তাহলে খেয়াল করে দেখো, এই চারটা স্তর নিয়ে বা এই চারটা অংশ নিয়ে তৈরি হবে কোএক্সিয়াল কেবল। কোথায় ব্যবহার করব আগেই বলে ফেলেছি, ডিশ টিভিতে, সিসিটিভি ক্যামেরাতে আমরা এই তারটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। আসো এবার একটু সামনে আগাই। এই যে তারটা, এখানে এই কথাগুলো বলেছে যে এগুলো থাকে। এরপর এই তারটার মেটালিক যে শিল্ড আছে, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বাধা থেকে ডেটা সিগন্যালকে রক্ষা করে থাকে। ওই যে 3 নম্বরে যেটা দিয়েছিলাম মেশ বা জালিকা, ওইটাতে একটা মেটাল দিয়ে তৈরি, তাই না, ওটা মেটালের তৈরি হয়। সো ওই শিল্ডটা হচ্ছে ডেটা সিগন্যালকে রক্ষা করে। অনেক সময় শিল্ড এবং প্লাস্টিক অপরিবাহী স্তরের মাঝে মেটালিক ফয়েলও থাকে, মেটালিক ফয়েলও থাকে। যেহেতু বাইরের যে শিল্ডটা আছে, মানে যে মেশ দিয়ে তৈরি শিল্ডটা আছে, এবং কেন্দ্রীয় যে তামার তারটা আছে, মানে কন্ডাক্টরের কথা বলতেছে, উভয়ের অক্ষ একই। দ্যাটস ওয়াই এখানে দুইটা অক্ষ তৈরি হচ্ছে, এই কারণে এটাকে বলতেছে কোএক্সিয়াল। আমরা জানি এক্সিয়াল এই শব্দটা হচ্ছে এক্সিস শব্দ থেকে, এক্সিসের অর্থ হচ্ছে অক্ষ, দুইটা অক্ষ, তার কারণে বলেছে কোএক্সিয়াল। এই কোএক্সিয়াল কেবল দিয়ে আমরা ডিজিটাল এবং অ্যানালগ দুই ধরনের ডেটাই প্রেরণ করতে পারবো। অ্যানালগ এবং ডিজিটাল দুই ধরনের ডেটাই হচ্ছে আমরা আদান প্রদান করতে পারি। তাহলে তুমি এটার গঠন, কোএক্সিয়াল কেবলের গঠন কিন্তু পরীক্ষায় আসে ভাই, ইনশাল্লাহ তুমি পারবা। এখানে মেটালিক শিল্ডটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে তড়িৎ চুম্বকীয় বাধা এখান থেকে রক্ষা করা হয়। এরপর মাঝে মধ্যে মেটালিক ফয়েলও দিতে পারে, শিল্ড আর প্লাস্টিক অপরিবাহী স্তরটার মধ্যে দিয়ে দিতে পারে মেটালিক ফয়েল। বাইরের শিল্ডটা এবং কেন্দ্রীয় তামার তারটা উভয় একই অক্ষের বলে তাকে বলা হয় কোএক্সিয়াল কেবল। আর এটা দিয়ে ডিজিটাল অ্যানালগ দুই ধরনের ডেটাই আদান প্রদান সম্ভব। এরপর কোএক্সিয়াল কেবলের বিভিন্ন অংশের গঠন, আসলে অংশের গঠন আর পড়ার দরকার নাই। ফার্স্টে কন্ডাক্টর, তারপরে ইনসুলেশন, তারপরে কপার শিল্ড বা ম্যাশ বা জালিকা, কপার শিল্ড বা ম্যাশ বা জালিকা এটা বলে ফেলছি। এরপর লাস্টে থাকবে হচ্ছে জ্যাকেট, প্লাস্টিকের জ্যাকেট, ঠিক আছে, বলে ফেলছি। এরপর আসো ভাই, এইটার আবার প্রকার ভেদ আছে। আসো এটার প্রকার ভেদে যাই। আমরা জানি কোএক্সিয়াল কেবল হতে পারে দুই রকম, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। সো থিন নেট বা থিক নেট এই দুই প্রকার হতে পারে কোএক্সিয়াল কেবল। এরপর থিন নেট আর থিক নেট এগুলোর মধ্যে আবার হচ্ছে কিছু পার্থক্য আছে, জানতে হবে, এগুলো জানতে হবে, ঠিক আছে, ডিপলি জানা ট্রাই করতে হবে। এই কারণে ক্লাসটা ভাগ করে আমরা নিয়েছি। ওকে, ফার্স্টে থিন নেট, থিন বলে দিচ্ছে থিন, দ্যাটস ওয়াই এটার ব্যাস 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি, মানে একটু চিকন, ঠিক আছে, যেহেতু চিকন সেহেতু হালকা। আর এইটা যেহেতু থিক বলেই দিচ্ছে থিক, দ্যাটস ওয়াই এটা কিছুটা ভারী। এরপর এটা নমনীয় আর এটা হচ্ছে নন ফ্লেক্সিবল। ভাই এটা নমনীয়, এটা অনমনীয়। ওই ফ্লেক্সিবলের বাংলায় উল্টা বলছি, ফ্লেক্সিবল হচ্ছে ইংরেজি, ফ্লেক্সিবলের বাংলায় হচ্ছে নমনীয়। আর এটা যেহেতু নন ফ্লেক্সিবল তার মানে অনমনীয়, এটাই বলছে। এরপর থিন নেটটা রিপিটার এই অধ্যায়তে, সেকেন্ড অধ্যায়তেই একদম লাস্টে আমরা আপনাদেরকে পড়াবো বিভিন্ন হচ্ছে কি বলা যায় এটাকে, ডিভাইস আছে, বিভিন্ন ডেটা কমিউনিকেশন করার জন্য বিভিন্ন ডিভাইস আছে। ডিভাইসগুলোর মধ্যে একটা হচ্ছে রিপিটার। যখন অনেক দূর পর্যন্ত, মনে করেন এখানে আপনার ডিভাইস আছে, এখান থেকে অনেক দূরে কোথাও আপনি ডেটা পাঠাবেন, তখন আপনি কি করবেন, তখন আপনি মাঝ রাস্তাতে একটা রিপিটার বসাবেন। কেন রিপিটার বসাই? রিপিটার না বসালে সিগন্যাল বা ডেটা দুর্বল হয়ে যায়। রিপিটার বা এই মেশিনটা যদি না বসায় সিগন্যাল বা ডেটাটা দুর্বল হয়ে যায়। সো দ্যাটস ওয়াই রিপিটার বসানো হয়। রিপিটার ছাড়া
আমি যদি থিন নেট ইউজ করি তাহলে 185 মিটার যাইতে পারবো, আর এইটা মানে থিক নেট রিপিটার ছাড়াই চলে যেতে পারে 500 মিটার, রিপিটার ছাড়াই চলে যেতে পারে 500 মিটার। এরপর এইটাকে মানে থিন নেটকে বলা হয় 10^2, আর থিক নেটকে বলা হয় 10^5। একটা হচ্ছে 10^2 আর একটা হচ্ছে 10^5। এর স্পিড, থিন নেটের স্পিড কিছুটা কম, এটার স্পিড কিছুটা বেশি, দ্যাটস ইট। তাহলে থিন নেট গেল, থিক নেট গেল। এইবার চলে আসেন আরো সামনে কোএক্সিয়াল কেবলের কিছু সুবিধা। মনে করে দেখেন, আমরা কিন্তু কোএক্সিয়াল কেবল অনেক ডিপলি দেখতেছি। ফার্স্টে এটা কোথায় ব্যবহার করা হয়, সেকেন্ডে এটার অংশ, 4টা অংশ বা এটার গঠন, এরপর থিন নেট, থিক নেট। এখন সুবিধা আসেন দেখি। সুবিধার মধ্যে ডেটা স্থানান্তরের গতি বেশি, এরপর 500 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ডিজিটাল এবং অ্যানালগ দুইটাই পারা যাবে। এরপর টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে অধিক দূরত্বে ডেটা পাঠানো যায়। ট্রান্সমিশন লস অপেক্ষাকৃতভাবে কম হবে। এরপর কেবল টিভি নেটওয়ার্কে এটা বেশি ব্যবহৃত হয়। কেবল টিভি নেটওয়ার্কে মানে ডিশ টিভির ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। আর এইটা ফাইবার অপটিক কেবলের থেকে দামে অনেক 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 বেশি সস্তা। ঠিক আছে, তাহলে দেখেন ফাইবার থেকে সস্তা, কেবল টিভিতে ব্যবহার করা যায়, অনেক দূরত্ব পর্যন্ত পাঠানো যায়, ট্রান্সমিশন লস কম হয়। ঠিক আছে, টুইস্টেড পেয়ারের চাইতে অধিক দূরত্বে ডেটা পাঠানো যায়, 500 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে ডিজিটাল এবং অ্যানালগ পাঠানো যায়। সো দ্যাটস ওয়াই কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর আসেন কোএক্সিয়াল কেবল নির্দেশ করে ডিশ টিভি বা ভিডিও প্রোডাকশনে ব্যবহৃত কেবল। মানে এইটা কেন দিচ্ছি আমি আলাদা করে বলি, এইটা দেওয়ার কারণ হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীলে কিছু শব্দ দেখে আপনাকে বুঝতে হবে কোন কেবলটা নির্দেশ করা হচ্ছে। সো এটার মধ্যে ডিশ টিভি বা ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে এটা ব্যবহৃত ডিশ, এটাই একমাত্র কথা যেটা আসে। বাকিগুলো স্যারেরা যদি অতি 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 কঠিন প্রশ্ন করতেছে তাহলে করবে। ঠিক আছে, 1 কিলোমিটার পর পর এখানে রিপিটার প্রয়োজন হয়, এখানে অ্যাটেনুয়েশন অনেক কম। ঠিক আছে, এরপর এটা সিসিটিভির জন্য অনেক বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে, এইগুলো দিয়েই হচ্ছে আপনাকে বুঝতে হবে কোএক্সিয়াল কেবল। ওকে, আশা করি বুঝে গেছেন আপনারা কোএক্সিয়াল কেবল। এইবার কোএক্সিয়াল থেকে বের হওয়ার আগে একটু অসুবিধা। এখানে ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর। তার যদি দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে ডেটা ট্রান্সফার রেট কম হবে। এরপর রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না, যেটা আগে বলছিলাম। রিপিটার ছাড়া 1 কিলোমিটার যেতে পারে, এখানে বলতেছে এটাও তো একটা সমস্যা, 1 কিলোমিটারের চেয়ে বেশি কেন যেতে পারে না, সো সমস্যা। এরপর নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন বেশ কঠিন। তারপর টুইস্টেডের থেকে বেশি ব্যয়বহুল। কথাটা মাথায় রেখেন, দামের দিক থেকে সবচেয়ে সস্তা টুইস্টেডের থেকে কোএক্সিয়ালের দাম বেশি, আর সবচেয়ে বেশি দামি হচ্ছে ফাইবার অপটিকের দাম সবচেয়ে বেশি। ওকে, এরপর আসেন কোএক্সিয়াল কেবলের ব্যবহার আপনারা পারবেন কেবল টিভিতে ব্যবহার করে, ভিডিও এডিটিং ফার্মে ব্যবহার করে, রেডিও ট্রান্সমিটারে ব্যবহার করে, বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্টও ব্যবহার করে, বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করে, এগুলো আপনারা পারবেন সহজে। ঠিক আছে, তারপর চলে আসি টুইস্টেড পেয়ার কেবলে। টুইস্টেড শব্দটা মানে কি? টুইস্টেড মানে হচ্ছে ভাই পেঁচানো। কিসে পেঁচানো? পেয়ার, জোড়ায় পেঁচানো। তাহলে যেই কেবল জোড়ায় পেঁচানো থাকে তার নামই হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এখানে মোড়ানো যে কপারের তার, দুইটা তার থাকে, ওইগুলোই হচ্ছে জড়ানো থাকে। ঠিক আছে, যদিও তার আসলে জড়ানোর সময়, ঠিক আছে, এই পাশে দুইটা সব মিলে তার কিন্তু 4 জোড়াতে পরিণত হয়। ঠিক আছে, তার 4 জোড়ায় পরিণত হয় এবং প্রতি জোড়াতে একটা করে সাদা, কমন তারটার রং কি সাদা থাকে এবং বাকি তারগুলো ভিন্ন রঙের, যেমন হচ্ছে নীল, সাধারণত সবুজ, কমলা, বাদামি, এই সকল কালার হয়ে থাকবে। ঠিক আছে, আর এই যে জোড়ায় তারগুলোকে পেঁচায়, তখন মোড়ানো কপারের তার দুটিকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ, যেমন ইনসুলেটর, ইংরেজিতে ইনসুলেটর, বাংলায় অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর আসেন সামনে যাই। এখানে তারগুলো সংযোজনের সময় নাম্বারের ভিত্তিতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নাম্বারের ভিত্তিতে এগুলোকে সংযোগ দিতে হয়। প্রত্যেকটা জোড়া তার একটার পুরুত্ব
0.4 থেকে 0.9 মিলিমিটার হয়। ট্রান্সমিশন লস অনেক বেশি হয়। আর ব্যান্ডউইথ মানে স্পিড 10 Mbps থেকে 10 Gbps পর্যন্ত হতে পারে। এরপর টুইস্টেড পেয়ার কেবলও দুই ধরনের, একটা ইউটিপি, একটা এসটিপি। আনশিল্ডেড, শিল্ডেড, মানে একটার উপরে শিল্ড থাকে, একটার উপরে শিল্ড থাকে না, আর কিচ্ছু না। এরপর ইউটিপির আবার এখানে বর্ণনা দিয়েছে। এরপরে হচ্ছে আমরা এসটিপির বর্ণনাতেও যাব। বর্ণনাতে দেখার কিচ্ছু নাই, জাস্ট আপনি মাথা রাখেন একটাতে আবরণ আছে আর একটাতে আবরণ নাই। যেটা দেখতে হবে সেটা হচ্ছে মোচড়ের দৈর্ঘ্য 5 থেকে 15 সেন্টিমিটার, 5 থেকে 15 সেন্টিমিটার। দেখতে হবে স্পিড 10 Mbps থেকে 1 Gbps, 10 Mbps থেকে 1 Gbps। আসেন পরেরটাতে যাই। পরেরটাতে দেখেন এই যে আমাদের স্পিডটা এটা চেঞ্জ হয়ে গেছে 16 Mbps থেকে 500 Mbps। এই ব্যাপারটাই গুরুত্বপূর্ণ, স্পিডের পার্থক্যটা। আর আগেই বলছেন এটার মধ্যে প্লাস্টিকের আবরণ আছে, ওটার মধ্যে প্লাস্টিকের আবরণ নাই। এর পরবর্তীতে যেহেতু এখানে প্লাস্টিকের আবরণ আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের হাত, ঠিক আছে, সাধারণত এগুলো থেকে রক্ষা পাবে, ওটা রক্ষা পাবে না, ঠিক আছে। বাট এটা মোটা, এটা শক্ত, এই কারণে এটা একটু নড়াচড়া করতে অসুবিধা, আগেরটা বেশি সুবিধা। এরপর টুইস্টেড পেয়ার কেবলের কিছু সুবিধা। কম দূরত্বে যোগাযোগের জন্য এটা ব্যবহার করা হয়। অন্যান্য কেবলের থেকে এটা দামে সস্তা, সহজে এটা স্থাপন করা যায়। টেলিফোনের ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহার হয়। তাহলে টেলিফোনে ব্যবহার, সহজে স্থাপন করা যায়, অন্যান্য কেবলের চেয়ে সস্তা এবং কম দূরত্বে এটা ব্যবহার করতে হয়। এরপর আসার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ডিলে টাইম, ডেটা ট্রান্সমিশনের ডিলে টাইম অন্যান্য কেবলের থেকে বেশি। ট্রান্সমিশন লস, একবার এটা বলছিলাম, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি। 100 মিটারের বেশি দূরত্বে ডেটা প্রেরণ করা যায় না, কারণ তারটা পেঁচানো তো, তাই বেশি দূরত্ব পর্যন্ত যায় না। বেশি দূরত্বে পাঠাতে চাইলে রিপিটার ব্যবহার করতে হবে, রিপিটার ব্যবহার করলে খরচ যাবে বেড়ে, ঠিক আছে। এই কারণে 100 মিটারের বেশি দূরত্বে পাঠানো যায় না। বেশি দূরত্বে যদি ডেটা পাঠাতে চান, আপনারা কিছুক্ষণ পরপর 2 কিলোমিটার পরপর রিপিটার দিয়ে দিতে হবে, না হলে হচ্ছে আপনি পাঠাতে পারবেন না। সেই হচ্ছে অসুবিধা। এরপর ফাইবার অপটিক কেবল। বলতে পারেন ভাই আগেরটার মধ্যে তো আপনি পড়াইছিলেন ব্যবহার, মানে কোথায় কোথায় ব্যবহার করি, এটাতে পড়ালেন না কেন? সাধারণত টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার খুব কম ইথারনেটের ক্ষেত্রে, এবং আমরা দেখতে পাই টেলিফোনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, তারপর ফাইবার অপটিক মানে হচ্ছে কাজ, অথবা অপটিক মানে সাধারণত কাজ বোঝায়, যদিও এখানে সবসময় যে কাজ ব্যবহার করবে তা না, মাঝে মাঝে স্বচ্ছ প্লাস্টিকও ব্যবহার করে। আর ফাইবার শব্দের অর্থ হচ্ছে তন্তু। ফাইবার শব্দের অর্থ কি ভাই? তন্তু বা সুতা। ফাইবার শব্দের অর্থ হচ্ছে তন্তু বা সুতা। তাহলে খেয়াল করে দেখেন, স্বচ্ছ কাচের তন্তু বা স্বচ্ছ কাচের যে সুতার মতো আমাদের যে কেবলটা, সেটাই হচ্ছে ফাইবার অপটিক কেবল। যেহেতু এখানে কাচের তৈরি, দ্যাটস এখানে আলো দিয়ে ডেটা ট্রান্সফার করতে হয়, মানে এইখানে তথ্যটা বা ডেটাটা আলোক রূপে ট্রান্সফার হয়, ঠিক আছে। আর এই আলোক রূপে ট্রান্সফার হওয়ার কারণে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করতে হয়। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা এখানে ট্রান্সফার হয়। আসেন সামনে যাই। এখানে 3টা স্তর থাকে বা 3টা অংশ থাকে। কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। আমরা অনেকেই যে ভুলটা করি, আমরা বুঝি না যে কোনটা কিসের তৈরি। সাধারণত কোরও কাচের তৈরি, ক্ল্যাডিংও কাচের তৈরি। তবে কোরের থেকে ক্ল্যাডিং এর কাচের যে প্রতিসরণাঙ্ক, এইটার পার্থক্য হয়। পার্থক্য থাকার কারণে, মানে কোর আর ক্ল্যাডিং এর কাচের প্রতিসরণাঙ্ক ডিফারেন্ট হওয়ার কারণে বা ডিফারেন্স থাকার কারণে এদের মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আর বাইরে, কোর আর ক্ল্যাডিং এর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে জ্যাকেট। লাস্টে একটু দেখেন, এই কোরের যে আমাদের যে তারটা, সেটার ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার। 8 থেকে 100 মাইক্রোমিটার কাঁচ দিয়ে তৈরি বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি। এরপর এই যে ক্ল্যাডিং দেখতেছেন, এইটার ব্যাস 125 মাইক্রোমিটার। 125 মাইক্রোমিটার। এইটাও স্বচ্ছ কাচের তৈরি বা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি, ঠিক আছে। প্রতিসরণাঙ্কটা কম, আগেরটার থেকে প্রতিসরণাঙ্ক কম, ওইটার প্রতিসরণাঙ্ক বেশি, এটার প্রতিসরণাঙ্ক কম। দুইটার প্রতিসরণাঙ্কের পার্থক্য আছে বলেই এখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এরপর জ্যাকেট তো বোঝেনি,
একদম বাইরে হচ্ছে এটা জ্যাকেট থাকতে হবে, প্লাস্টিকের তৈরি। ওটা হচ্ছে বিভিন্ন জিনিসের সাথে যে ঘষা খাবে, মরিচা, জলীয় বাষ্প, পানি বা যা কিছুই লাগুক না কেন সেখান থেকে এটাকে প্রোটেক্ট করবে। আচ্ছা, এরপর ফাইবার অপটিক কেবলের সুবিধা, স্পিড অনেক বেশি, আলোর গতিতে ডেটা ট্রান্সফার হবে, উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন, নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ব্যবহার করে, নেটওয়ার্ক পরিবহনে কম শক্তি ক্ষয় করে, মানের অবনতি ঘটে না, মানে ডেটা যে পাঠাবো নো অবনতি, কোনো অবনতি ঘটবে না। এরপর আকারে ছোট এবং অত্যন্ত কম, বিদ্যুৎ প্রবাহ মানে বিদ্যুতের যে চৌম্বক প্রবাহ কিছু ক্ষতি করতে পারবে না, ডেটার সংরক্ষণের নিরাপত্তা এবং গোপনীয়তা আছে, ঠিক আছে, এগুলো হয়। এটার ব্যবহার টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশের সাথে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশের সাথে ফাইবার অপটিক কেবল দিয়ে যোগাযোগ করা হয়। শক্তিশালী সেন্সর তৈরি করা, তারপর হচ্ছে অনেক দেশ থেকে ডেটা প্রবাহ নিয়ে আসা, ইন্টারনেটে ডেটা আনা, এগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর আসুন আমরা একটু আগাই। তাও আগানো তো দরকার পড়তেছে না, কেন পড়বে না? এই যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে, আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ডেটা ট্রান্সফার হয়। প্রশ্ন হচ্ছে কিভাবে হয়? আপনি বলবেন কেন, এটা আবার কি কঠিন প্রশ্ন। বা ডেটাটা হচ্ছে আলোক রূপে ট্রান্সফার হয়, এই আলোর যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা হয় কিভাবে হয় আপনি দেখি। বলতেছে টেলিকমিউনিকেশনের তিনটা অংশ রয়েছে এখানে, একটা হচ্ছে প্রেরক অংশ বা প্রেরক যন্ত্র, আরেকটা হচ্ছে প্রেরণের মাধ্যম, আরেকটা হচ্ছে গ্রাহক যন্ত্র। এখন এই প্রেরক যন্ত্রের মাধ্যমে অ্যানালগ বা ডিজিটাল সংকেতকে প্রথমে মডুলেশন করে যেহেতু আলো রূপে যাইতে হবে সেহেতু আলোক তরঙ্গ রূপে পরিবর্তন করার পর এটা ফাইবার অপটিকে মানে বা তারটাতে পাঠানো হয়। ফাইবার অপটিকের মধ্যে দিয়ে তারটা যাওয়ার সময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে গ্রাহকের যন্ত্রে পৌঁছায়। আর এই যে একদম ভিতরের অংশটা, এটা হচ্ছে কোর, যেটা আগে থেকে আপনি জানতেন, যেটা অনেক স্বচ্ছ কাজ দিয়ে তৈরি, এটার প্রতিসরণাঙ্ক বেশি, আগেই বলছিলাম। এরপর কোরের উপরে যে ক্ল্যাডিংটা থাকে তার প্রতিসরণাঙ্কটা সাধারণত কম, এটা কাজ দিয়ে হইতে পারে, প্লাস্টিক দিয়ে হইতে পারে, কম। যেহেতু আলো আলো বেশি প্রতিসরণাঙ্ক থেকে কম প্রতিসরণাঙ্কের দিকে আসে, তখন সেটা কি করে, ক্লেডিং এর এই মাধ্যমটাতে প্রতিসরিত আর হয় না। আপনি বলবেন প্রতিসরিত মানে কি? ছোট্টবেলা ক্লাস 8 এর বইতে আপনি পড়েছেন আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। মনে করেন এই যে জায়গাটা দেখতেছেন, এটা একটা বিভেদক তল, এখানে আলোটা পড়ছে, এই যে আলো পড়া, এটাকে বলে আলো আপতিত হওয়া। এই কারণে এই রশ্মিটার নাম হচ্ছে আপতিত রশ্মি। এরপর আলো যদি আমাদের ব্যাক করে চলে যায়, মানে আলো এইভাবে ব্যাক করে চলে গেছে, তাহলে আলো আর এপাশে আসে নাই, তার মানে এটা প্রতিফলিত হয়েছে। এটা কি হয়েছে ভাই? প্রতিফলিত হয়েছে, দ্যাটস এটাকে বলে প্রতিফলিত রশ্মি। আর যদি আলো এপাশে আসে একটু, মানে হয় এদিকে বাঁকে নাহলে এদিকে বাঁকে, একদম পুরো সোজা যায় না, কখনোই সোজা যাবে না, এই পাশে অথবা ওই পাশে যাবে। আপনি বলতে পারেন সোজা মাঝে মধ্যে যায়, একদম যদি সোজা আলোটা পড়তো তাহলে সোজা যেত, নাহলে সোজা যাবে না। সো আলো হয় এদিকে বাঁকবে নাহলে এদিকে বাঁকবে, এইটাকে বলা হয় প্রতিসরিত রশ্মি। এবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তখন কি ঘটে? তখন যেটা হয়, আলোটা এভাবে মনে করেন হচ্ছে এখানে পড়ছে, বাঁকছে, এরপর আরেকটু বাঁকছে, বাঁকতে এই তলে, যখন একদম এই তলে প্রতিফলিত হয়ে আলোটা যায়, তখন আপতন কোণ উৎপন্ন হয়, তারপর আমাদের এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। মনে করে দেখেন ক্লাস 8 এর বইতে ছিল আলো অধ্যায়টা, তখন এখানে এটা পড়ানো হয়েছিল। সো এখানে প্রতিসরণাঙ্কের পার্থক্য থাকার কারণে এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। কেন প্রতিসরণাঙ্কের পার্থক্য? বলেছি কোরের প্রতিসরণাঙ্ক বেশি, ক্ল্যাডিং এর প্রতিসরণাঙ্ক কম, পার্থক্য তাই ঘটতেছে। ওকে, কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম অনুসারে এটি ততক্ষণে, মানে এই যে অপূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলো, অনেকখানি দূরত্ব অতিক্রম করে ফেলে। এরপর এভাবেই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে থাকে আর বারবার আলো দূরত্ব অতিক্রম করতে থাকে। এইভাবে দূরত্ব অতিক্রম করতে করতে গ্রাহক যন্ত্রের ফটো ডিটেক্টরে এবং প্রসেসিং ইউনিটে এইটা পৌঁছে যাবে। প্রসেসিং ইউনিট, এই দুটো অংশে এটা পৌঁছে যাবে এবং ফটো ডিটেক্টরটি ফাইবার অপটিক থেকে ডেটাকে উদ্ধার করে, মানে ওই আলোক রশ্মি থেকে ডেটাটাকে উদ্ধার করে, এবং প্রসেসিং ইউনিট
সেটাকে অ্যাম্প্লিফিকেশন করে, ফিল্টারেশন করে এবং ডিমোডুলেশন করে ততক্ষণে সেটাকে পুরোপুরি যে ডেটা ছিল সেই ডেটাতে ট্রান্সফার করে ফেলে। আর সেই ডেটাতে ট্রান্সফার করা একদম পরিপূর্ণভাবে যে ডেটা তৈরি হয় সেটাই মানুষের কাছে পৌঁছায়। তাহলে খেয়াল করে দেখেন, ছোট্ট এই ক্লাসে আমরা কিন্তু এবারও গত 2 ক্লাসের ন্যায় অনেকটুকু অংশ পড়ে ফেলেছি। আমরা বলেছি আমাদের এই সময় যেহেতু এগুলো রেকর্ডেড ক্লাস, আমরা খুব সংক্ষেপে আগাবো এবং সংক্ষেপেই আমরা অনেক কিছু দেখে ফেলবো। দেখেন তো, মাত্র আপনাদের থেকে আমি মাত্র 40 মিনিট সময় নিয়েছি যারা পুরো ক্লাসটা করেছেন। আর এই সময়ের মধ্যে আমি কিন্তু আপনাকে ডেটা ট্রান্সমিশন মোড কোন দিকে যাচ্ছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স পড়ায় ফেলছি। এরপর ডেটা ডেলিভারি মোড, কতজনের কাছে যাচ্ছে, একজন, ইউনিকাস্ট, 2 জন, 3 জন, অনেকজন মিলে, মাল্টিকাস্ট, সবাই ব্রডকাস্ট পড়িয়ে ফেলেছে। জিওকাস্ট এবং আমাদের এনিকাস্ট আমি আপনাকে পড়িয়ে ফেলেছি। এরপর আপনি একটাবার চিন্তা করে দেখেন, আমি আপনার সাথে আলাপ আলোচনা করে ফেলেছি আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে ওয়্যার এবং ওয়্যারলেস। আপনি খুব ভালো করে বুঝতে পারতেছেন ওয়্যার বা তার যে মাধ্যমগুলো ছিল, তার মাধ্যম পুরো বইতে আছে এই 3টা। আমরা জানি একটার নাম আমাদের অতি পরিচিত কোএক্সিয়াল, একটার নাম কোএক্সিয়াল কেবল। দেখুন তো, আপনি পারবেন না এখন কোএক্সিয়াল কেবল কোথায় ব্যবহার করে দেখেছি, কোএক্সিয়াল কেবলের সুবিধা দেখেছি, কোএক্সিয়াল কেবলের অসুবিধা দেখেছি, কোএক্সিয়াল কেবলের যে 2টা প্রকার ভেদ আছে, থিকনেট দেখেছি, কোএক্সিয়াল কেবলের প্রতিটা অংশ, কন্ডাক্টর কিংবা ইনসুলেশন কিংবা মেশ বা জালিকা এবং লাস্টে একটা জ্যাকেট দেখেছি। এর পরবর্তীতে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম পরবর্তী যে কেবলটা আছে আমাদের অতি পরিচিত টুইস্টেড পেয়ার কেবল। সেই টুইস্টেড পেয়ার কেবলও আমরা কিন্তু খুব চমৎকারভাবে আপনাদের সাথে আলাপ আলোচনা করে ফেলেছি। টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে থাকা আমাদের অংশগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তারগুলো জোড়ায় পেঁচানো থাকে। আমরা কথা বলেছি শিল্ডেড টুইস্টেড পেয়ার, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার নিয়ে। আমরা আপনাদের সাথে কথা বলেছি এই যে আমাদের টুইস্টেড পেয়ার, এই টুইস্টেড পেয়ারের সুবিধা অসুবিধা নিয়ে। অতঃপর আমরা দেখার চেষ্টা করেছি অপটিক্যাল ফাইবার কেবল কিভাবে কাজ করে, অপটিক্যাল ফাইবার কেবলের অংশ, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, কোনটাতে প্রতিসরণাঙ্ক বেশি, কোনটাতে প্রতিসরণাঙ্ক কম দেখেছি। অর্থাৎ এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি বেশ ভালোভাবে সমাপ্ত করে ফেলেছি। এরপর আমরা যাব আমাদের পরবর্তী ক্লাসে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আলাপ করার বা কথা বলার চেষ্টা করব ওয়েভ এই পার্টটুকু নিয়ে। ওয়েভের সাথে সাথে আমরা আরো কথা বলে ফেলবো আমাদের যে যন্ত্রপাতিগুলো আছে, যেমন মনে করেন বিভিন্ন ডিভাইস আছে সেগুলো নিয়ে, এবং সেগুলো দেখে ফেললে মোটামুটি অধ্যায়টি শেষ হয়ে যাবে। তাহলে সে শেষ যাত্রায় বা অধ্যায়টি শেষ করার এই অগ্রযাত্রায় আপনারাও আমাদের সাথী হবেন, এই প্রত্যাশা রেখে এই ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আপনারা সকলে।